হাই বন্ধুরা, আমি তোমাদের গল্পের সাথী রিয়া। আজ আমি চলে এলাম দুষ্টুরানী ভলগে। আজ তোমাদের জন্য একেবারে নতুন গল্প, শ্বশুর ও বৌমার কড়াকড়ি ভিডিও নিয়ে, যা শুনলে ফোঁটা ফোঁটা জল ঝরবে, আটকাতে পারবে না। আর বেশি যদি জল ঝরে আমার ফোন নাম্বারে ফোন করে আমাকে কন্ট্রাক্ট করে নিবেন, আমি আপনার জায়গা মতো চলে যাব, তবে আমার 1000 টাকা অ্যাডভান্স লাগবে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি শেষ অবধি মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টায় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা। বাড়িটার সামনে একটা পুরনো কৃষ্ণচূড়া গাছ। গ্রীষ্মে তার রক্তিম ফুলগুলো যেন বিস্মিত স্মৃতির মতো ঝরে পড়ে। সেই গাছের নিচে দাঁড়িয়ে ছিল বিনয়, চোখে অনন্ত অপেক্ষার ছাপ, হাতে একটা মাঝারি সাইজের সুটকেস, পাশে পড়ে থাকা ছোট্ট একটা মৌরির প্যাকেট। মায়ের কথা মনে পড়লে ও এখনো মৌরি খায়। বাড়ির ভেতর থেকে দেবেন্দ্রনাথের উচ্চস্বরের শব্দ ভেসে এলো, সব ঠিকঠাক করে নিয়েছ তো? ও দেশে কিন্তু কোনো ভুলচুক বরদাস্ত করে না, কঠিন গলায় বললেন তিনি। বিনয় কিছু বলল না, শুধু সুটকেসটা আরও একটু শক্ত করে ধরল। বিদেশে যাওয়ার স্বপ্ন সে ছোটবেলা থেকেই দেখেছে, কিন্তু আজ যখন স্বপ্নটা সত্যি হতে চলেছে, বুকের ভেতর এক অজানা কাঁপুনি। মা নেই, দিদি অনেক দূরে, বাড়িতে পড়ে থাকবেন একা বাবা দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, একসময়ের স্কুল মাস্টার, এখন নিঃসঙ্গ এক ভবিষ্যৎ। তুই গেলে আমি থাকব কার সঙ্গে রে? দেবেন্দ্রনাথের গলা হঠাৎ বদলে গেল, কঠোরতার খোলস ফেটে বেরোল এক পশলা দুর্বলতা। বিনয়ের গলা আটকে গেল, উত্তর দিতে পারল না। বিদেশযাত্রার প্রস্তুতি যখন চূড়ান্ত পর্যায়ে, তখন হঠাৎ করেই দেবেন্দ্রনাথ একদিন বিনয়কে ডেকে বললেন, তোর যাওয়ার আগে একটা কাজ করতে চাই, তোকে বিয়ে দিতে চাই। বিনয় চমকে উঠল, এখন? এই সময়? দেবেন্দ্রনাথ চশমার পেছন থেকে গম্ভীর চোখে তাকালেন। তুই বিদেশে যাবি অনেক দূরে, কিন্তু এই বাড়ি, এই শিকড় তো আর ছিঁড়ে ফেলতে পারবি না। তোর একজন সঙ্গিনী দরকার, যে আমার দেখভাল করবে আর তোকেও ধারণ করবে। সেই সন্ধেতেই এলেন অনন্যা, যেন কোনো পুরনো চিত্রকল্প থেকে উঠে আসা এক রমণী। গায়ের রং দুধে আলতা মেশানো, চোখে অদ্ভুত এক আত্মবিশ্বাসের দীপ্তি। শরীরের গঠন এমন যে প্রথম দেখাতেই চোখ আটকে যায়। সে ধীরে ধীরে উঠোন পেরিয়ে ঘরে ঢুকল, হাতে এক থালা সন্দেশ, মুখে হালকা হাসি। দেবেন্দ্রনাথ বললেন, এই অনন্যাশীল মর্যাদা, রূপ, গুণ সব মিলিয়ে একেবারে সোনার টুকরো মেয়ে। ওর বাবা আমার পুরনো ছাত্র। অনেক আগেই কথা হয়েছিল, তুই রাজি থাকলেই বিয়েটা দিয়ে দিতে চাই। বিনয় কিছু বলল না, সে শুধু চুপ করে অনন্যার দিকে তাকিয়ে রইল। মেয়েটার চোখে একটা রহস্য আছে, যেন সে কোনো গোপন কথা লুকিয়ে রেখেছে নিজের হাসির আড়ালে। সে রাতে ঘুমের মধ্যেও অনন্যার মুখ ভেসে উঠল বিনয়ের চোখে। অনন্যার সঙ্গে প্রথম দেখার পর বিনয় চুপচাপ ছিল। সে না না বলেছিল, না হ্যাঁ, কিন্তু দেবেন্দ্রনাথ জানতেন এই নীরবতা মানে সম্মতি। 3 দিনের মধ্যেই পাকা দেখা হয়ে গেল। পাড়ায় খাস খবর ছড়িয়ে পড়ল, চট্টোপাধ্যায় বাড়িতে আবার বাজবে বিয়ের শাক। বিয়ে হলো ঘরোয়া অথচ জমকালো। লাল বেনারসি পরে অনন্যা যেন পূর্ণিমার রাতে জেগে ওঠা রূপকথার রানী। বিনয়ের চোখে শুধু বিস্ময়, এই মেয়েটা যেন খুব কাছে থেকেও দূরের কেউ। 7 পাকে বাধা পড়ল তারা। ধূপ, ফুল আর মন্ত্রের মধ্যে এক নতুন সম্পর্কের শুরু। 6 মাস কেটে গেছে। বিনয় এখন সুইজারল্যান্ডের জেনেভাতে এক বহুজাতিক সংস্থায় চাকরি করছে। দিনে ব্যস্ততা, রাতে নিঃসঙ্গতা। ভিডিও কলের পর্দায় অনন্যা যতটা হাসে, বিনয়ের মনে ততটাই প্রশ্ন জাগে। এদিকে কলকাতার পুরনো বাড়িটা যেন বদলে গেছে। শুধু 2 জন মানুষ, অনন্যা ও দেবেন্দ্রনাথ, এক ছাদের নিচে, অথচ দুটো ভিন্ন পৃথিবী। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক মনে হলেও একদিন গভীর রাতে দেবেন্দ্রনাথ ঘুম থেকে উঠে দেখলেন রান্নাঘরের আলো জ্বলছে। তিনি ধীরে ধীরে হেঁটে গেলেন। ভেতরে অনন্যা একা দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরা, চুল খোলা, চোখ দুটো আগুনের মতো লাল আর ঠোঁটে অদ্ভুত হাসি। অনন্যা এই সময় এখানে কেন? দেবেন্দ্রনাথ কাপা গলায় প্রশ্ন করলেন। অনন্যা ধীরে ঘুরে দাঁড়াল। আপনার কি মনে হয় জানি না, কিন্তু আমি এই বাড়িতে একা এভাবে থাকতে পারছি না। দেবেন্দ্রনাথ স্তব্ধ। মানে?
কি হয়েছে? অনন্যা কিছু বলল না, শুধু রান্নাঘরের জানালার দিকে ইশারা করল। বাড়িটা আবার নিস্তব্ধ। বিনয় বিদেশে, সপ্তাহে একবার মাত্র ভিডিও কল, আর বাকিটা সময় অনন্যা আর দেবেন্দ্রনাথ। এক বাড়ি, এক রান্নাঘর, চা দেওয়ার। শুরুতে ছিল নিঃশব্দতা, তারপর ধীরে ধীরে সেই নিঃশব্দতায় ঢুকে পড়ল অস্বস্তি। আর চোখে তাকানো, কোনো কথা বলার সময় চোখ আটকে যাওয়া, চা দিতে গিয়ে আঙুল ছুঁয়ে যাওয়া, অজান্তে একে অন্যের দিকে নজর রাখা। দেবেন্দ্রনাথ বুঝতে পারছিলেন অনন্যার চাহনিতে বদল এসেছে। আর অনন্যা বুঝতেও দিচ্ছিল এই পুরুষটা শুধু বিনয়ের বাবা নয়, তিনি নিজেও একা। ভেতরে শূন্যতা, অভিমান আর অনেক না বলা কথা জমে আছে। একদিন সন্ধেয় হঠাৎ বৃষ্টি নামে, লোডশেডিং। অন্ধকার ঘরে হঠাৎ একটা ঝটকা, অনন্যার হাত থেকে মোমবাতি পড়ে যায়। সে চিৎকার করে উঠলে দেবেন্দ্রনাথ ছুটে যান, দুই হাতে ধরে ফেলেন অনন্যাকে। ভেজা শাড়ি, বুক ধরফর আর গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা দুটি মানুষ। আলো নেই, কিন্তু বাতাস গরম। অনন্যা ফিসফিস করে বলে, আপনার কাঁধে একটা অদ্ভুত নির্ভরতা আছে জানেন? দেবেন্দ্রনাথ কেঁপে ওঠেন, বয়সের ফারাক যেন মুহূর্তে উবে যায়। তিনি নিজেকে সরিয়ে নিতে চান, কিন্তু মন চায় বৌমার আদর খাই। মুহূর্তটা ভেঙে যায় দরজার বাইরে হঠাৎ কুকুরের চিৎকারে। দেবেন্দ্রনাথ সরে যান। অনন্যা চুপচাপ গিয়ে শুয়ে থাকে তার রুমে, ঠোঁটে এক লুকোনো হাসি নিয়ে। সে রাতে ঘরের দরজার ফাঁক দিয়ে শোয়ার ঘরের দিকে তাকিয়েছিলেন দেবেন্দ্রনাথ। সকালের আলো ঠিক যেন রূপালী সুতোর মতো ঘরে ছড়িয়ে পড়েছে। পাখির ডাক, কেটলি চাপা সিটি আর রান্নাঘরে ধপধপে কাজের আওয়াজে একটা সাধারণ দিনের ছাপ। অনন্যা সিঁড়ির নিচে রাখা পুরনো হাঁড়ি পাতিল ঝাড়তে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যায়। এক করে চিৎকার করে ওঠে সে। চোটটা লাগে কোমরে, শরীরটা হঠাৎ কুঁকড়ে আসে যন্ত্রণায়। দেবেন্দ্রনাথ সেই সময় বসার ঘরে বসে বই পড়ছিলেন, চিৎকার শুনে ছুটে আসেন অনন্যা। তিনি হাঁপাতে হাঁপাতে ছুটে এসে দেখেন মেঝেতে পড়ে আছে অনন্যা। কিন্তু এক মুহূর্তে তার চোখ আটকে যায়। অনন্যার গায়ের শাড়ির আঁচল হালকা সরে গেছে, বুকের এক পাশ আংশিক অনাবিত। দেখতে পেল তার জিভে জল, কপালে ঘাম আর গলার মধ্যে চাপা একটা কষ্ট। দেবেন্দ্রনাথ থমকে যান, চোখ সরাতে। অনন্যা যন্ত্রণায় কুকুরে পড়ে আছে মেঝেতে, মুখ ফ্যাকাশে, ঠোঁট কাঁপছে। দেবেন্দ্রনাথ ছুটে এসে পাশে বসে পড়লেন। অনন্যা কোমরে লেগেছে। অনন্যা শুধু মাথা নাড়ল, কণ্ঠে শব্দ নেই, চোখ দুটো অদ্ভুত এক অসহায়তায় জ্বলছে। আর তখনই তিনি নিজের বয়স ভুলে, সম্পর্কের শৃঙ্খল ভুলে বোমাকে দুহাতে কোলে তুলে নিলেন। দেবেন্দ্রনাথের বুকের উপর অনন্যার শরীর নুয়ে পড়ল, তার নিঃশ্বাস গরম, ঘামে ভেজা, কপালে চুল লটপট করছে। বিছানার ধারে এসে তিনি ধীরে ধীরে শুইয়ে দিলেন অনন্যাকে। অনন্যা একবার তার দিকে তাকালো, সেই চাহনি যেন একই সঙ্গে ধন্যবাদ আর কিছু আরও গভীর কিছু বলছিল। দুঃখ পেও না, ফিসফিস করে বলল অনন্যা। শরীরটা কখনো কখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, কিন্তু মন অনেক সচেতন গু। দেবেন্দ্রনাথ তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিতে চাইলেন, কিন্তু পারলেন না। অনন্যার গলায় একটা হালকা কম্পন, ঠোঁটে অচেনা হাসি। সে বলল, আপনার হাতে থাকা এই কাঁপুনি আমি স্পষ্ট টের পাচ্ছি। আপনি ভয় পাচ্ছেন না, নিজেকে হারাচ্ছেন। এক পলকের জন্যে সমস্ত শব্দ থেমে গেল। ঘরের মধ্যে শুধু ছিল সেই দহন, চাপা নিঃশ্বাস আর এক নিষিদ্ধ সম্ভাবনার গন্ধ। দেবেন্দ্রনাথ উঠে যেতে চাইলেন, কিন্তু অনন্যা হাত ধরে ফেলল। এভাবে চলে যাবেন না। আপনি শুধু আমার শ্বশুর নন, আপনি আমার অনেক কিছু গু। সেই রাতে দেবেন্দ্রনাথ ঘুমাতে পারেননি। অনন্যার সেই চোখ, সেই শরীরের সেই দৃষ্টিতে ছিল এমন কিছু যা একজন স্ত্রী হারানো একাকী মানুষকে গভীর তৃষ্ণায় পোড়ায়। আর ঘড়ির কাঁটা যতই এগোয় ততই মনে হতে থাকে সকালবেলা ঘর জুড়ে অস্বস্তিকর নীরবতা। দেবেন্দ্রনাথ চোখে ঘুমের অভাব আর মাথায় হাজার প্রশ্ন নিয়ে ডাইনিং টেবিলে বসেছেন। তখনই অনন্যা হালকা কাপড়ে, কপাল ঘামে ভেজা অবস্থায় এসে দাঁড়ায়। তার গাল লাল, চোখ অদ্ভুত রকমের ঘোলাটে। আপনি একটু আমার পাশে বসবেন? কণ্ঠটা কাঁপা। দেবেন্দ্রনাথ উঠে গিয়ে তাকে ধরতে যাবেন, তখনই অনন্যা হঠাৎ কেঁপে কেঁপে উঠে জড়িয়ে ধরল শ্বশুরকে। তীব্র শরীরজ্বালায় সে দুলছে, শরীর থেকে বেরোচ্ছে গরম জ্বরাক্রান্ত নিঃশ্বাস। ভয় লাগছে, সে ফিসফিস করে বলল, আপনার গায়ের গন্ধটা আমার খুব চেনা লাগে।
এটা নিরাপদ লাগে কি? দেবেন্দ্রনাথ হতবাক। তার বুকে অনন্যার মাথা। বুকের মধ্যে উঠছে নামছে নিঃশ্বাস। হাত দুটো তার পিঠে জড়িয়ে আছে এমনভাবে যেন কিছুতেই ছেড়ে দেবে না। অনন্যা, তোমার জ্বর হয়েছে। তুমি নিজের হুঁশে নেই, তিনি নিজেকে বোঝাতে চাইলেন। কিন্তু অনন্যা কাঁপতে কাঁপতে আরও কাছে সরে আসে। হুঁশে আছি বলেই বলছি, আপনি আমার কাছে থাকলে আমি বাঁচতে পারি। বিনয় দূরে, অনেক দূরে, কিন্তু আপনি তো আছেন গু। তার কণ্ঠ নরম, কোমল এবং বিপজ্জনক। দেবেন্দ্রনাথের চোখে যেন ঝাপসা হয়ে যায়। বয়স, সম্পর্ক, দায়িত্ব সবকিছু মিলেমিশে যাচ্ছে এক ধোঁয়াটে আবেগে। সেই মুহূর্তে শুধু এক পুরুষ আর এক নারী দাঁড়িয়ে আছে। একটা সম্পর্ক যা চাইলেও নাম দেওয়া যায় না, শুধু অনুভব করা যায়। বিছানায় শুইয়ে দিয়ে অনন্যার কপালে হাত রাখলেন দেবেন্দ্রনাথ। শরীর দাউ দাউ করে জ্বলছে। অনন্যা হাত ধরে বলল, আপনি পাশে থাকুন। আমি রাতে একা ঘুমোতে পারি না। জেগে উঠলে বুক ধরফর করে। আপনি হাত রাখলে শান্তি পাই। এক মুহূর্ত, এক নিঃশ্বাস, এক গোপন ইচ্ছের জ্বালা। রাত গভীর। চারদিকে নীরবতা, এমন যেন শব্দ করতে ভয় করে। দেবেন্দ্রনাথ বিছানার পাশে বসে আছেন। অনন্যা ঘুমোচ্ছে না। তার কপাল জ্বলছে। চোখ দুটো অদ্ভুত মায়ে ঢাকা। হঠাৎই অনন্যা ধীরে ধীরে উঠে বসল। শাড়ির আঁচল পড়ে গেছে, ঘামে চুল লেপ্টে আছে গলায়। আপনি তো একা আছেন। আমিও একা। তার গলা কাঁপছে, কিন্তু চোখ দুটো দিয়েও। জ্বর কি শুধু শরীরে হয়, মনেও তো হতে পারে, তাই না? বলে ধীরে ধীরে তার হাতটা রাখল দেবেন্দ্রনাথের হাতের উপর। দেবেন্দ্রনাথ থেমে গেলেন। ভিতরে ভিতরে দগ্ধ হচ্ছেন। তুই জানিস তুই কি বলছিস? কণ্ঠ শুষ্ক। অনন্যা কিছু বলল না। চোখের দৃষ্টিতে একটাই ভাষা, এবার আমায় আটকাবেন না গি। ধীরে ধীরে সে দেবেন্দ্রনাথের গলায় মুখ রেখে ফিসফিস করে বলল, আমার জ্বরের ওষুধ আপনি, আপনি নিজেই। দেবেন্দ্রনাথের শরীর অবশ হয়ে এলো। সমস্ত যুক্তি, বয়স, সম্পর্ক ভেঙে যেতে লাগলো এক মুহূর্তে। তখনই ঘরের বাইরে হঠাৎ বাজ পড়ে, ঝমঝম বৃষ্টি নামে। আর ঘরের ভেতর দুইটা নিঃসঙ্গ দহনশীল মানুষ। একটা থেমে থাকা রাত, আর এক অমোঘ নিষিদ্ধ স্পর্শের শুরু দিয়ে খেলা শেষ করে ওই রাতে। ভোরের আলো এখনো পুরো আসেনি। জানলার বাইরে বৃষ্টি থেমেছে, কিন্তু ভেতরে এক দীর্ঘ রাতের ঘাম এখনো শুষিয়ে যায়নি। দেবেন্দ্রনাথ চোখ খুলে দেখেন অনন্যা তার বুকের উপর মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে। চুল ছড়িয়ে আছে বালিশে, শাড়ির আঁচল হেলে পড়ে আছে কোমরের নিচে। এক পলকে দেখে ফেলেন তার নগ্ন পিঠ। চাঁদের আলোয় সে যেন পাথরের উপর জল, কোমল আর ভয়ঙ্করভাবে সুন্দর। দেবেন্দ্রনাথের আবার জিভে জল চলে আসে। আবার একবার নিষিদ্ধ খেলা শুরু করে শেষ করে দেবেন্দ্রনাথ মনে মনে ভাবল, আমি একই করলাম। কণ্ঠ নিজের মধ্যেই ফিসফিস করে। তখনই অনন্যা চোখ মেলে তাকিয়ে নিঃশব্দে হেসে বলে, এটা পাপ না, এটা করে মুক্তি দিলে আমায়। আমি নিজের ইচ্ছেতেই এসেছি। আপনি আমায় গ্রহণ করেছেন গু। তার হাত ধীরে ধীরে দেবেন্দ্রনাথের গাল ছুঁয়ে বলে, আমি শুধু আপনার বোমা নই, আমি একজন নারী। আমারও অভাব হয়, শরীর কাঁদে। আর আপনি আমায় জাগিয়ে তুলেছেন গু। তাদের চোখে চোখ রেখে থাকা সেই মুহূর্তে যেন আর কেউ নেই পৃথিবীতে। অনন্যা ধীরে ধীরে উঠে আসে তার গায়ে। এই দেয়ালের ওপারে কেউ নেই, আমরা যা করছি সেটা শুধু আমাদের জন্য গু। সেই সকাল কোনো নিয়মের নয়, কোনো শোকের নয়, শুধু শরীরের তৃষ্ণা আর মনের নিষিদ্ধ আনন্দের এক লাল সকাল। দুঃসপ্তাহ কেটে গেছে। বাড়ির দরজা বন্ধ থাকে বেশিরভাগ সময়। পাড়ায় ফিসফাস, অনন্যা একা থাকে। শ্বশুর কোথায় কেউ জানে না। সেই দরজার ভিতরে প্রতি রাতে এক নিষিদ্ধ অভ্যেস গাথা হচ্ছে ধীরে ধীরে নীরবে। দেবেন্দ্রনাথ আর অনন্যার মাঝখানে এখন আর কোনো বাধা নেই। শরীর থেকে শরীর, চোখ থেকে চোখ, সবকিছু গলে গিয়ে এক হয়ে গেছে। তবে শান্তি নেই। ভেতরে ভেতরে তারা জানে এটা টিকবে না। একদিন রাতে অনন্যা বলল, বিময় ফিরবে, আপনি জানেন? দেবেন্দ্রনাথ চুপ। সে জানে। সে যখন ফিরবে আমরা কি করব? অনন্যার চোখে জল, কিন্তু কণ্ঠে আগুন। দেবেন্দ্রনাথ তার কাঁধে হাত রাখে। তুই চাস আমি চলে যাই? অনন্যা ঠোঁট কামড়ে চুপ করে থাকে। তারপর হঠাৎ বলে, না, আপনি যাবেন না। সেই চলে যাবে গু। কি বলতে চাস তুই? বিময় মরলে সব মিটে যাবে? না। স্তব্ধতা।
এই এক লাইনের পরেই সব বদলে গেল। দেবেন্দ্রনাথ উঠে দাঁড়ায়। অনন্যার দিকে তাকায়, চোখে অবিশ্বাস। তুই বলছিস আমি আমার ছেলেকে মেরে ফেলি? অনন্যা হাসে। আমি কিছু বলিনি, শুধু একটা প্রশ্ন করলাম। আর আপনি সেটা ভেবে ফেললেন কেন? আপনার মনে কি এমন কিছু ছিল? ঘরটা হিমশীতল হয়ে যায়। 3 দিন পর এক খবর আসে, বিদেশে এক অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে বিনয়ের। সবাই কাঁদে। শুধু বাড়ির ভেতরে এক ঘর, যেখানে বসে থাকে এক পুরুষ, চোখে অন্ধকার। এক নারী পাশে দাঁড়িয়ে, ঠোঁটে এক রহস্যময় নিঃশব্দ হাসি। দেবেন্দ্রনাথ জানে না বিনয়ের মৃত্যু দুর্ঘটনা ছিল, না অনন্যার সাজানো এক শেষ চাল। কিন্তু সে এটুকু জানে, সে এই মেয়ের হাত থেকে আর কখনো বেরোতে পারবে না। এই সম্পর্ক শুধু শরীর নয়, এ এক অবসেশন, এ এক অন্ধপ্রেম যা কেবল ধ্বংস করতে জানে। বাড়ির ছাদে দাঁড়িয়ে অনন্যা দেবেন্দ্রনাথের কানে ফিসফিস করে বলে, এই বাড়ি এখন শুধু আমাদের। বিনয় ছিল গেছে, আপনি থাকবেন যতদিন আমি চাই তোমাকে। পেছনে সূর্য ডুবছে, আর সামনে দুটো ছায়া একসাথে, কিন্তু ভালোবাসার নয়। একসাথে কারণ তারা একে অপরের সর্বনাশ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।